কিছু কিছু বিডিআরের সদস্য ছেলে মেয়ে রাস্তায় ভ্যান চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, কুলিগিরি করতেছে। কোনো বিডিআর সদস্য এখনো রিক্সা চালাচ্ছে। বিডিআরের যদি আমাদের এই কেস তদন্ত নতুন করে হয়, অনেক সেনাবাহিনী কর্মকর্তারা ফেসে যাবে। আজকে যারা সুশীল সমাজ বলে যে বিডিআররা আন্দোলন করে রাস্তা অবরোধ করছে, তারা তো আমাদের মুখে একবেলা খাবার তুলে দেয় নাই। একটা বিডিআর সদস্যর জীবন নষ্ট হইল, 30 থেকে 40 লক্ষ টাকা পেনশনে পাইতো, সে কিন্তু 1 টাকা পেনশন পায় নাই। আমি প্রথম দফায় বলি যে আপনারা সবাই জানেন যে বিডিআরের পিছনের বাধাটা, শক্তিটা কি। পিছনের যে শক্তিটা সেটা হচ্ছে যে ইফ নট বাট ছাড়া ফুল স্টপ। এটা আপনারা সবাই জানেন। এই কথাটা কে বলছিল? ইনি হচ্ছে আমাদের বিডিআরের যে প্রধান শত্রু হিসেবে বলতে পারি। কারণ বিডিআরের যদি আমাদের এই কেস তদন্ত নতুন করে হয়, অনেক সেনাবাহিনী কর্মকর্তারা ফেসে যাবে। শুধু সেনাবাহিনী না, আওয়ামী লীগের বড় বড় আমলা, বড় বড় কর্মকর্তারা অনেকেই ফেসে যাবে। মূলত অনেকেই চাচ্ছে না যে বিডিআরের এই যে দায়িত্বটা, এটা নতুন করে পুনরাবৃত্তি হোক, অর্থাৎ বিডিআরের তদন্ত হোক। কারণ বিডিআরের তদন্ত হলে অনেকেই ফেসে যাবে। আমরা অনেকবার বলেছি যে বিডিআর কোনো সদস্য যদি দায়ী থাকে, আপনারা তাকেও শাস্তি দেন। কারণ সেদিন পিলখানায় অনেক সেনাবাহিনীর ছেলেরাও কিন্তু কেঁদেছে। আমরা দেখেছি যে আমরা বাবা ছাড়া 5 থেকে 7 বছর কি কষ্ট কেটেছি, কিন্তু যারা সেনাবাহিনীর শহীদ ছেলেমেয়েরা আছে তারা কিন্তু বাবাকে একেবারে হারিয়ে ফেলেছে। যেমনটা আমরাও কিন্তু অনেক হারিয়েছি। 5 থেকে 7টা বছর কিন্তু কম না। এমনও অনেক দিন গেছে যে আমরা একবেলা খেয়ে দিন যাপন করেছি, কোনো দিন আমরা একবেলাও খেতে পারিনি। কেউ এমন অনেক পরিবার আছে যে আপনারা জানলে বুঝবেন যে শুধুমাত্র পান্তা ভাত খেয়ে দিন যাপন করছে। আমরা আসলে সেই দিনগুলো ভুলতে পারি না। যদি বলতে যাই, বুকের ভিতরে যে কষ্ট সেটি কিন্তু সব বেরিয়ে আসবে। কারণ আমাদের কষ্টের কোনো শেষ নাই। 7টা বছর আমরা নির্যাতন সহ্য করেছি। যে পরিবারের বাবা হচ্ছে উপার্জন ক্ষমতা ব্যক্তি, সেই পরিবারের সন্তানরা কিভাবে মানুষ হয়েছে। কেন আজকে যারা সুশীল সমাজ বলে যে বিডিআররা আন্দোলন করে রাস্তা অবরোধ করছে, তারা তো আমাদের মুখে একবেলা খাবার তুলে দেয় নাই। কেউ যা বলে নাই, বাবা তোদের আমরা একবেলা খাবার দিলাম, তোদের আমরা একটা কাপড় দিলাম। ছোট ছোট ভাই বোন, তাদেরকে আমরা একটা ঈদে কাপড় কিনে দিতে পারি নাই। এটা আমাদের যে প্রত্যেকটা বিডিআর সদস্যদের যে পরিমাণ কষ্ট, আসলে সেটা যে না পাচ্ছে, যে সহ্যরা করছে, আসলে সে ছাড়া অন্য কেউ বুঝবে না। এখন অনেক সুশীল সমাজ রয়েছে, কিন্তু তারা কিন্তু আমাদের জন্য কোনো কিছুই করে নাই, কিছুই বলে নাই। যখন বিডিআরের ঘটনা ঘটে, একটা সুশীল ব্যক্তি কি বলছে যে এই বিডিআর যারা রয়েছে তাদের কেন শাস্তি হচ্ছে? তাদের কোনো দোষ নাই, তাদের একটাই দোষ, সে হয়তো ভালো বিডিআরের কাজ করে, এই জন্যই তার শাস্তি হয়েছে। কিন্তু এই একটা ভালো কাজ করার জন্য কি হলো, একটা বিডিআর সদস্যর জীবন নষ্ট হইল, 30 থেকে 40 লক্ষ টাকা পেনশনে পাইতো, সে কিন্তু 1 টাকা পেনশন পায় নাই। কেন আজকে তার ছেলে মেয়ে না খায় অনাহারে অর্ধহারে থাকবে? তার পরিবার তো থাকার কথা ছিল রাজার হালে, যে সে যদি পেনশনের টাকাটা পেত তাহলে সেই টাকা দিয়ে সে তার পরিবারকে কিন্তু যত্ন করে লালন পালন করতে পারতো। কিন্তু আজকে সেই ছেলে কি রাস্তায় মানুষ হচ্ছে। কিছু কিছু বিডিআরের সদস্য ছেলে মেয়ে রাস্তায় ভ্যান চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, কুলিগিরি করতেছে। কোনো বিডিআর সদস্য এখনো রিক্সা চালাচ্ছে। এমনও বিডিআর সদস্যরা আছে যে বিদ্রোহ ট্যাগ নিয়ে সন্তানদের বলছে যে তোর বাবা তো বিডিআর বিদ্রোহের সাথে অপরাধী, তোরা তো অপরাধী ছেলে। এই যে একটা কষ্ট, সেই কষ্ট থেকে আমরা আজকে সমাধান চাচ্ছি। কিন্তু আমরা আজকে যখনই রাস্তায় নামি, তখনই সেই অদৃশ্য শক্তি যে আমাদের বলছিল যে ইফ নট বাট ফুল স্টপ, সরাসরি ফুল স্টপ হয়ে যান, সেই কিন্তু আমাদেরকে না করছে। আজকে 10 জন লোক নিয়ে যমুনা ঘেরাও করতে পারে, আর আমরা শত শত বিডিআর সদস্য নিয়ে, আমরা হাজার হাজার বিডিআর সদস্য নিয়ে আমরা শাহবাগ পর্যন্ত যেতে পারি না। কারণ আমাদের পিছনে বাধা হচ্ছে সেই যে ব্যক্তি আমাদেরকে সহ্য করতে পারছেন না। কারণ শুধু সঠিক তদন্ত হয়, তারও ডান বামে অনেক লোকই কিন্তু ফেসে যাবে। এই কারণে অনেকে চাচ্ছে না যে আমাদের এই বিডিআর বিদ্রোহে যে আসল রহস্য সেটি কিন্তু উন্মোচন হোক। আজকে যে স্বাধীন তদন্ত কমিশন গঠন করছে, সেই স্বাধীন তদন্ত কমিশন কি করছে? সে কি শেখ হাসিনাকে প্রশ্ন করার মতো সামর্থ্য রাখে? সে কি সেনাবাহিনীকে প্রশ্ন করার মতো সামর্থ্য রাখে? এবং তাকে ধারা দিয়ে, যে একটা ধারা দিয়ে রাখছে, সেই ধারা দিয়ে তাকে বলছে যে হাত পা বেঁধে নদীর মধ্যে ফালাইয়া দিলাম, দিয়ে তুমি সাঁতার কাটো। দিয়ে আরেকটা বলা যায় যে অন্ধকার রুমের ভিতরে বলছে যে তুমি রাস্তা পার হও। এখন আমার তো চোখ নাই, আমি অন্ধ,
আমি কিভাবে রাস্তা পার করব? মানে আমার হচ্ছে ওই স্বাধীনতা দিচ্ছেন, কিন্তু স্বাধীনতার যে কাজ সেটা করতে দেন নাই। তাহলে আমাদের সেই স্বাধীন তদন্ত কমিশন আগামীকাল কি প্রকাশ করবে আমরা সেটা জানি। সে এসে বলবে যে আসলে আমরা কোনো বড় কর্মকর্তাদের কোনো দোষ পাই নাই, সব দোষ বিডিআর সদস্যদের, এটাই বলবে। সব কিছুর মানে দোষটাই দেবে বিডিআর সদস্যদের। কারণ বিডিআররা যে অসহায়, বিডিআররা আজকে কথা বলতে পারে না, বিডিআরদের পিঠ দেওয়ালের সাথে ঠেকে গেছে। এই জন্যই কিন্তু বিডিআরদের পাশে কেউ নাই। আজকে দেখেন হাজার হাজার নিরীহ বিডিআর সদস্য রাতের বেলা, আপনারা যদি কেউ আসেন রাতের বেলা দেখবেন কেউ মশার কামড় খাচ্ছে। কালকে সারাদিন অনাহারে থেকে ভোর 4টার সময় রাতের খাবার খাইছে। আপনারা বলেন সারাদিন না খেয়ে থাকার পর ভোর 4টার সময় যদি কেউ রাতের খাবার খায় তাহলে তার অবস্থানটা কি হতে পারে আপনারা বলেন। কারো পকেটে টাকা নাই, কারো কাছে টাকা নাই, কেউ লাভের উপরে টাকা নিয়ে এসেছে, কেউ সুদের উপর টাকা নিয়ে এসেছে, কেউ বইয়ের গয়না বন্ধক রেখে টাকা নিয়ে এসেছে, কেউ ছাগল বিক্রি করে টাকা নিয়ে এসেছে। মানে কি কষ্ট করে যে আজকে ঢাকায় এসে 3 দিন মাটিতে আঁকড়ে ধরে পড়ে আছে, সেটি আসলে যে করছে সে পাবে। আমরা প্রধান উপদেষ্টার স্যারের কাছে আমরা বলি, আজকে আসিফ নজরুল স্যার তিনি 2019 সালে কিন্তু বলছিলেন যে আমরা যদি সরকারে পাই তাহলে আমরা এই পিলখানা বিডিআরের ঘটনা সর্বপ্রথম আমরা তুলে ধরবো। কিন্তু স্যারও আজকে চুপ হয়ে গেছেন, কারণ চেয়ারে যে যায় সে আসলে কোনো কিছুই করতে পারে না। এবং আমার স্যারের কাছে অনুরোধ করবো, স্যার আপনি আমাদের কাতারে এসে দেখেন, আমাদেরকে সন্তান মনে করেন। প্রধান উপদেষ্টা স্যার আপনি আমাদের সন্তান মনে করেন, তাহলেই আমাদের এই দুঃখগুলো দূর হবে। শুধুমাত্র বিদ্রোহী ট্যাগটা আমাদের ঘষিয়ে দিয়ে চাকরিতে পুনর্বহাল করুন, আমাদের বাবাদের যে চাকরি সেটা ফেরত দেন, আমাদের পেনশন ফেরত দেন, আমাদের যারা এখনো জেলবন্দি রয়েছে তাদেরকে মুক্তি করে দেন, যারা নিরপরাধ জেলবন্দি রয়েছেন তাদেরকে বেকসুর খালাস করে দেন। খালাস করে দিলে সে তো 17 বছর জেল খেটেছে, এখনো তার কোনো পাপ নেই। যদি 2-1 পাপ থাকে তারও তার কোনো পাপ আর নেই, কারণ 17টি বছর সে তার পরিবার ছাড়া এমনিতে সে ধুকে তার জীবনটি নষ্ট করছে। আর পাশাপাশি যারা আমরা যেটি বলছি যে উহধারা, সেটি কিন্তু বাতিল করতে হবে। আর বাংলাদেশ রাইফেলসের যে নামকরণটি সেটি আপনারা আবার বাংলাদেশ রাইফেলস দেন, কারণ বিজিবি যে নামটি আছে সেটি কিন্তু অনেকে মেনে নিতে পারছে না। যারা বিজিবিতে আছেন তারাই কিন্তু বলছেন যে এই বিজিবি নামটা অনেকেরই পছন্দ না, কিন্তু বিডিআর বাংলাদেশ রাইফেলস, এই বাংলাদেশ রাইফেলসের কারণেই বড়াই গ্রাম সীমান্তে কিন্তু কি হয়েছিল আপনারা সবাই জানেন। বড়াই বাড়িতে কি হয়েছিল, কয়েকজন বিডিআর সদস্য মিলে বিএসএফ এর কি করেছিল, এবং সেটিরই কিন্তু অংশ আমরা দেখেছি 2009 সালে। তারা ভারত কিন্তু ভেবেছিলেন যে বাংলাদেশের দাসত্ব করতে গেলে আগে বিডিআরদের পঙ্গু করতে হবে, এবং এই বিডিআরদের পঙ্গু করতে গিয়ে আওয়ামী লীগ সরকারের মাধ্যমে কিন্তু 2009 সালে এই পিলখানার ঘটনা ঘটিয়েছেন ভারত। আমরা সরকারের কাছে আবেদন করব, আপনারা সকলে আমাদের দাবি মেনে নেন। আর আমরা আজকেই যাতে আমাদের সকলে বাড়ি ফিরে যেতে পারি, আমাদের যে দুঃখ আছে সেটি যাতে আমরা লাঘব করতে পারি।